দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত বক্তব্য আর পাল্টাপাল্টি অভিযোগে সরব সংসদ। সংস্কারের বাহানায় নির্বাচন বন্ধ হতে পারে, সেই শঙ্কা থেকে তখন অনেক কিছুই মেনে নিয়েছিল বিএনপি। ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটি দল পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ধারাবাহিকতায় জুলাই বিক্রি ঠিক হবে না। অন্যদিকে বিরোধী দলের নেতাদের অভিযোগ, জুলাই সনদ কলুষিত করে প্রতারণা করেছে বিএনপি। ২/৩ সমর্থন সুখকর অভিজ্ঞতা দেয় না। ইন্দিরা গান্ধী, শেখ মুজিব, জিয়া হত্যাকাণ্ড আতঙ্কিত করে, এমন কিছু চান না ডাক্তার তাহের। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিদ্যমান সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করব না, তবে সংস্কারের দাবি জানিয়ে যাব। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের উদ্দেশ্যে বলেন, ৫ আগস্টের পরে তাদের চেহারা বদলে গেল, আর এ কারণেই বিএনপির সঙ্গে তৈরি হয় দূরত্ব। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সকল মতবিরোধ আলোচনা করে সমাধান সম্ভব। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আজকে আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা উষ্ণ সংসদ। আমন্ত্রণ জানিয়েছি শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক, আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। শরীফুজ্জামান শরীফ, আপনাকে একটু দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে, শুরুতে আমি যেটা বললাম, আজকে নিশ্চয়ই আপনি সংসদের বক্তব্য শুনেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী জামায়াতের আমির কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, সংস্কারের বাহানায় নির্বাচন বন্ধ হতে পারে এমন আশঙ্কায় তখন তারা অনেক সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে যে, তখন আমরাও অনেক গুঞ্জন ছিল যে আসলে কেন এমনটা হচ্ছে। আজকে সেই বিষয়টা ক্লিয়ার করলেন তিনি। এই যে বক্তব্য, তার বক্তব্য উঠে আসলো, তাহলে এখন যা হচ্ছে, জুলাই সনদ, গণভোটের ইস্যুটা, সংস্কার, সংবিধান সংস্কার, সেসব বিষয় নিয়ে যে বলা হচ্ছে ডিলে হচ্ছে এনসিপি বা জামায়াতের পক্ষ থেকে, এগুলো কি সেই কারণ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। পার্লামেন্টটা এবার বেশ প্রাণবন্ত ছিল, উত্তপ্ত ছিল। আচ্ছা, আমি ওটাকেই প্রাণবন্ত। আচ্ছা, ডিবেট, পাল্টা ডিবেট, এবং বিতর্কটা তাদের মধ্যেই হয়েছে যারা দীর্ঘদিন একসাথে হাতে হাত ধরে রাজনীতি করেছে। একজনের বিপদে পাশে দাঁড়িয়েছে, প্রতীক বর্গা দিয়েছে, প্রতীক ধার দিয়েছে, এবং জুলাইয়ের অভ্যুত্থানের সপক্ষের শক্তির মধ্যে সবথেকে কাছের শক্তিগুলো এখানে পার্লামেন্টে আছে। পার্লামেন্টের প্রতি মানুষের আকর্ষণ এবং আগ্রহটা বাড়ছে। কেন বাড়ছে? এই পার্লামেন্টে দু একটি জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে আলোচনাটা হচ্ছে। এই পার্লামেন্টে একসময় আমরা জারি গান শুনেছি। এই পার্লামেন্টে মমতাজের গানের কথা মনে আছে, অভিনয়ের কথা মনে আছে। এখন গান অভিনয় হচ্ছে না, তবে ব্যক্তি বন্দনাটা এখনো পুরোপুরি ম্লান হয়ে যায়। বন্ধ হয়নি, এটা বন্ধ হয়নি। আমাদের দু একজন মন্ত্রীর, কখনো কখনো অন্যান্য সংসদ সদস্যরা, তারা এই কাজগুলো করছেন। আমরা চাই এটি পাবলিকের স্পিরিট, পাবলিকের প্রত্যাশার সাথে সাংঘর্ষিক। আমরা চাই পার্লামেন্ট সব কিছু আলোচনার কেন্দ্রবিন্দু হবে। জি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই পার্লামেন্টটা, একটা পার্লামেন্টের প্রত্যেকটা মিনিটের পেছনে পার্লামেন্ট চলার জন্য 2,73,000 টাকা খরচ হয় 1 মিনিট পার্লামেন্ট চলতে। এই টাকাটা দেশের মানুষের টাকা, যারা ট্যাক্স দেয়, আমাদের সবার টাকা। সুতরাং আমাদের চাওয়াটা হচ্ছে যে এই পার্লামেন্টে যেন আমাদের আলোচনাটা হয়। কিন্তু এই পার্লামেন্টে যে আলোচনাগুলো আমি দেখেছি, যেটাকে আমি প্রাণবন্ত বলছি, 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের ধারাবাহিকতা এবারের পার্লামেন্ট। এবং সেই নির্বাচনে আপনি স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের রাজনীতিতে একটা বড় অংশ সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। অংশগ্রহণ না করাটা তাদের কতগুলো কৃতকর্মের কারণে অনিবার্য পরিণতি। এটি যেমন সত্য, একই সাথে এটাও সত্য যে তারা অংশগ্রহণ করেনি বা করার সুযোগটা পায়নি। কিন্তু তারপরেও যে পার্লামেন্টটা গঠিত হয়েছে, আমাদের প্রত্যাশা ছিল যে এই পার্লামেন্টটা মানুষের অধিকারের কথাটা বলবে। 12ই ফেব্রুয়ারি দুটো ঘটনা হয়েছে। একটা হচ্ছে একটা গণভোট হয়েছে, এবং সেই গণভোটটা হচ্ছে আপনার রাষ্ট্রের চরিত্র পরিবর্তনের জন্য। জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল, যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণের জন্য। আবার এই 12 তারিখে আরেকটা নির্বাচন হয়েছে, প্রতীকের নির্বাচন। বিএনপির যে 31 দফা সংস্কারের যে প্রস্তাব, আবার জামাত রাষ্ট্র, অর্থনীতি,
সামাজিক সংস্কার এই জায়গায় তারা 26টা দাবি এবং কর্মসূচি তুলে ধরেছিল, তার আন্ডারে অনেকগুলো কর্মসূচি ছিল। আমি এই পার্লামেন্টের অনেক আলোচনা দেখেছি, যে আলোচনার মধ্যে ওই যে পরের যে অংশটার কথা বললাম মানুষের জীবন জীবিকা নিয়ে, এখানে সেই আলোচনাটা আমার চোখে পড়েনি। আপনি যদি জুলাইয়ের কথা বলেন, জুলাইয়ের একটা জায়গায় স্পষ্ট করে বলা আছে, আপনি যে ডিক্লারেশনের যে জায়গাটা, জাতীয় নিরাপত্তা এবং জাতীয় স্বার্থে বিদেশিদের সাথে যদি কোনো চুক্তি হয় সেই চুক্তি পার্লামেন্টে আলোচনা হতে হবে। সেটা কি হয়েছে? আমি ওই জায়গাটা আসছি যে নতুন নির্বাচনের মাত্র 3 দিন আগে আমাদের এই পার্লামেন্টে আমাদের ভারতের সাথে সম্পর্ক, অন্যান্য জায়গার সাথে সম্পর্ক, এই আলোচনাগুলো হয়েছে। কিন্তু যে পার্লামেন্ট দাবি করছে যে এই পার্লামেন্টটা বাংলাদেশপন্থীদের উপস্থিতিতে ঠাসা, সেই পার্লামেন্টে এই ধরনের একটা চুক্তি নিয়ে কোনো আলোচনা হলো না। কোন চুক্তির কথা বলছেন? আমি আমেরিকার সাথে যে চুক্তিটা, আচ্ছা, নির্বাচনের মাত্র 3 দিন আগে যে চুক্তিটা হয়েছে, আমাদের একজন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি নোটিশ দিয়েছেন, কিন্তু সেই নোটিশটা অগ্রাহ্য হয়েছে, তিনি কথা বলতে পারেননি। মানে তিনি কি নোটিশ দিয়েছিলেন নাকি পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে বলেছিলেন? তিনি পার্লামেন্টে এই বিষয়ে কথা বলতে চেয়েছেন। আচ্ছা, কথা বলতে চেয়েছেন, কিন্তু স্পিকার সেটি করেননি। অথচ আমরা এই এনসিপিকে দীর্ঘদিন লড়াই করতে দেখেছি, দিল্লি না ঢাকা এই স্লোগান দিতে দেখেছি, কিন্তু দিল্লিকে আমরা বিদায় করেছি, দিল্লির যে দাসত্ব, যে আধিপত্য, এটিকে আমরা বিদায় করেছি। কিন্তু সেখানে এসে আমেরিকার দাসত্ব প্রতিষ্ঠিত হলো। যে জামাত ইসলাম দীর্ঘদিন লড়াই করেছে, কথা বলেছে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে, সেই জামাত ইসলাম এই সংসদের প্রধান বিরোধী দল, তারা এটি নিয়ে একটা টু শব্দ করল না। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, নভেম্বরের 16 তারিখ 2025 পটুয়াখালীতে একটা সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, গোপন চুক্তি করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছিলেন। একটু মনিরের কাছ থেকে আসি, আপনি বলেন। মনিরা, আমি আসলে অন্য প্রশ্ন ছিল, যেহেতু শরীফ ভাই একটা বিষয় নিয়ে আসছে যে বাণিজ্য চুক্তিটা, সেটা আজকে চুক্তি হলো আর কি, চুক্তি বিমান কেনার যে চুক্তি সেটা হয়ে গেল। এনসিপির যে স্লোগান ছিল ঢাকা না দিল্লি, বা আরও অনেক জমজমার সব স্লোগান ছিল, আমাদেরকে এখনও সেগুলো ভাবায়। তো যেটা তিনি বললেন, সংসদে আসলে এনসিপির পক্ষ থেকে একটা টু শব্দ হলো না। এই যে আজকে যে চুক্তিটা হলো, মানে এই চুক্তি নিয়ে অনেক কথা আছে, অনেক বিতর্ক আছে, এটা কেন হলো না? আপনি তো এনসিপির একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, মানে এ বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং আমার সহযোগী শরীফ ভাইকে শুভেচ্ছা। দেখেন, এটা তো আসলে আমাদের যারা বিএনপির সরকার দলীয় যারা এখন ট্রেজারি বেঞ্চে বসে আছেন তাদের আসলে এই প্রশ্নটা করা দরকার। কারণ আমরা যখন এই চুক্তি নিয়ে, তো আপনাদের এখানেও আমরা অনেক আলোচনা সমালোচনা করেছি। 6 জন মানুষ তো সংসদে আছে। জি, দেখেন তাদের পক্ষ থেকে কেন কথা হলো না? তাদের পক্ষ থেকে, হ্যাঁ, আমি একটু বলি। সেটা হচ্ছে যে দেখেন, এই চুক্তি নিয়ে, চুক্তি হবে কি হবে না, চুক্তির আসলে মেরিটস ডিমেরিটস নিয়ে তো আমরা আলোচনা করেছি। এবং এই চুক্তি তো আসলে সেই একেবারে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এটি একটা বিতর্কিত চুক্তি। এটি আসলে বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন এবং ভালো নাকি মন্দ, এই নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। এবং আমরা কিন্তু দেখলাম যে এই যে তখনকার যে নিরাপত্তা উপদেষ্টা, যিনি আসলে পরবর্তীতে এখন পররাষ্ট্রমন্ত্রী, তো সেই সময় কিন্তু আমরা একেবারে টকশো গরম করে দিতে দেখেছি বিএনপির যারা আছেন, যে এই চুক্তির বিরুদ্ধে, এবং নিরাপত্তা উপদেষ্টার আসলে পদত্যাগও চাওয়া হয়েছিল, যে রাষ্ট্রীয় নিরাপত্তা আসলে ওনাকে দিয়ে কিভাবে সম্ভব, একজন দ্বৈত নাগরিককে দিয়ে। কিন্তু দেখেন, এই নিরাপত্তা উপদেষ্টা যিনি এখন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে কিন্তু তিনি কিন্তু এখন কিন্তু কোনো সমস্যা নাই, এখন কিন্তু চুক্তির বিরুদ্ধে একটা টু শব্দ কেউ করছে না। এবং এই জায়গাতে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা বলছি, এখন সংসদে আসলে যেভাবে করে আসলে প্রত্যেকে আমাদের যারা 6 জন আছেন তাদের তো আসলে কথা বলবারও একটা সুযোগ, আসলে প্রক্রিয়া আছে, একটা প্রসিজিয়ার আছে। তো সেই জায়গা থেকে একটা বিষয় হতে পারে যে তারা আসলে এই বিষয়টা তুলতে পারেনি। তবে আমরা কিন্তু বাইরে কিন্তু বারবার করেই বলেছি এই চুক্তির বিষয়ে, যে চুক্তিটা নিয়ে কিন্তু পরবর্তীতে আমরা কথা বলেছি। কিন্তু দেখেন, খুবই অদ্ভুতভাবে এখন কিন্তু সরকারের যিনি আসলে পররাষ্ট্রমন্ত্রী, তিনি ওই যে একটা কথা কিন্তু ফেসবুকে আমরা খুব শুনেছি যে সেই সময়কার আমার খলিল ভালো খারাপ, তোমার খলিল ভালো, মানে খলিল তো এখন ভালো হয়ে গেছে। সুতরাং এই সময় আসলে পররাষ্ট্রমন্ত্রীর দ্বারা আসলে যেই ধরনের মেকানিজম করা হবে বা চুক্তিগুলো করা হবে, সেটা নিয়ে বিএনপির কোনো টু শব্দ থাকবে না, কারণ এখন তো খলিল ভালো হয়ে গেছে। তো আমার এটাই মনে হয়।
আসবো আপনার কাছে। আমি শরীফ ভাই, আপনি যেখান থেকে আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম, আমি আসবো মনিরের কাছে, সেখান থেকে আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ। আমি বিএনপির রিজভী আহমেদের কথা বলছিলাম। হ্যাঁ। 16 নভেম্বর 2025 পটুয়াখালীতে তিনি বলছিলেন যে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে কোনো গোপন চুক্তি করার জন্য না। কাকে উদ্দেশ্য করে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে। এবং তিনি ইন্ডিকেট করেছিলেন এই চুক্তিটার ব্যাপারে, চট্টগ্রাম বন্দর সহ যে আলোচনাগুলো হচ্ছিল, তাহলে আজকে রুলিং পার্টি বিএনপি সে আমেরিকার সঙ্গে ওই চুক্তিটার ওই আলোচনার ধারাবাহিকতায় বিমান কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঠিক যখন আমার হামের টিকার অভাব আছে, যখন আমার দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সরকার লস দিতে পারছে না, সরকারকে ক্ষতিপূরণের জন্য জ্বালানি তেলের দাম বাড়াতে শরীফ ভাই, হচ্ছে। চট করে কি এমন চুক্তি থেকে বেরিয়ে আসা সম্ভব? না, বেরিয়ে আসা সম্ভব না। তবে প্রসিডিওরটা শুরু করা দরকার, প্রসেসটা শুরু করা দরকার। আপনাকে অন্তত একমত হতে হবে যে এই চুক্তিটা আমার দেশের জন্য ক্ষতিকর। সরকারের যে ফিলোসফি, সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ, সরকার এখনো এই বিষয়টা কি বিশ্বাস করে? মানে তার এই আলোচনার মধ্যে ম্যারিটস ডিমেরিটস নিয়ে তো দুটোই বড় আছে। আলোচনা এখনো হয়নি। না, সরকার সেই আলোচনার ফ্রন্ট ওপেন না করে আচ্ছা। পার্লামেন্টটা আলোচনার কেন্দ্রবিন্দু হবে এই কথা বলছে, কিন্তু এই ধরনের একটা চুক্তি হলো, সেই চুক্তি নিয়ে পার্লামেন্টে সে কথা বলতে চাইছে না। আপনি বলছেন যে সবকিছু কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, কিন্তু পার্লামেন্টে আপনি এই ধরনের একটা বিষয় আলোচনায় তুললেন না। এই যে চুক্তিটা হয়েছে 30 বছরের জন্য, এতে যে সমস্ত জায়গায় আমরা বিপদের মধ্যে পড়ব এটি মোটামুটি আমরা সবাই জেনে গেছি। বাংলাদেশের এই চুক্তির ভয়াবহতা কেবলমাত্র আমরা বলছি না, যে অন্তর্বর্তী সরকার এই চুক্তিটা করেছিল তার প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার নিজেই স্বীকার করেছিলেন যে আমরা একটা অন্তর্ঘাতমূলক কাজ করেছি, এবং এটার জন্য বাংলাদেশের কৃষি সেক্টর, বাংলাদেশের হেলথ সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরকে সাফার করতে হবে। আপনি যখন নতুন দিনের স্বপ্ন আমাকে দেখাচ্ছেন ভেতরে ক্যান্সার পুষে রেখে, তখন আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? এবং এই যে রাজনৈতিক দলগুলো তারা দীর্ঘদিন একটা লড়াই করেছে, তারা বলেছে ভারতের সাথে দাসত্বের চুক্তি, 25 বছরের যে চুক্তি ছিল সেটাকে আপনারা দাসত্বের চুক্তি বললেন, কিন্তু আমেরিকার সঙ্গে 30 বছরের যে চুক্তি, যে চুক্তির অধীনে আমি একটি পণ্য কিনতে গেলে আমেরিকার কাছ থেকে আমাকে সার্টিফিকেট নিতে হবে। শুধুমাত্র তাই না, এর ভেতর থেকে আপনি আঞ্চলিক অন্যান্য যে শক্তিগুলো আছে তাদের সাথে এক ধরনের আমাকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। আমেরিকার প্রভাব বিস্তারের কারণে আমার অন্যান্য যে রিজিওনাল শক্তিগুলো আছে তাদের একটা প্রভাব এখানে পড়বে। খলিলুর রহমান চায়না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এর ভেতর থেকে আমার ধারণা যে সেখানে কতগুলো রিপারকাশন হবে। তাহলে যে মনিরা যে বললো যে তোমার খলিল ভালো আর আমি ওই জায়গাটা আসবো, আমি মনিরা আপার কাছে একটা জায়গায় আমি একটু ডিফার করব। প্রথমত আমাদের যে কথাটা বলা হচ্ছে যে পার্লামেন্ট হতে হবে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো সেই বিষয়গুলোর কেন্দ্রবিন্দু, সেখানে ইতিহাস চর্চা করতে গিয়ে জাতিকে বিভক্ত টিভক্ত এই কথাগুলো কিন্তু আলোচনায় আসছে। কবে? যেদিন আমাদের মুক্তিযোদ্ধা ফজলুর রহমান পার্লামেন্টে বক্তৃতা করলেন, তারপরে এই বিষয়টা আসছে। প্রথমত আমি এটার সাথে ডিফার করি, কারণ এটি কিন্তু কোনো ছাত্র সংসদ না, এটি কিন্তু বণিক সমিতি না, এটা জাতীয় সংসদ। জাতীয় সংসদে আপনার ইতিহাস, আপনার ঐতিহ্য, আপনার আইন, আপনার জনস্বার্থ, আপনার জাতীয় স্বার্থ প্রত্যেকটা বিষয় আলোচনায় আসবে। তবে কোন বিষয়টাকে প্রায়োরিটি আমি দিব এটি তাৎক্ষণিকভাবে হয়তো আমরা সিদ্ধান্ত নিব। সুতরাং পার্লামেন্টে এই বিষয়গুলো আসবে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, আপনি যদি বলেন যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, তাহলে এর থেকে প্র্যাকটিক্যাল বিষয় এই সময়কালে আমি আর দ্বিতীয়টা দেখি না। হামের টিকার কথা বলেন, এই চুক্তির কথা বলেন, কৃষকের ইস্যুগুলো বলেন, এক। সেকেন্ড হচ্ছে মনিরা আপা যেটা বলেছেন, রাইট, এই যে প্রক্রিয়ার সঙ্গে একটা সরকার জড়িত ছিল, চুক্তিটা কি ব্যক্তি খলিলুর রহমানের সাথে হয়েছে নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে হয়েছে? যদি ব্যক্তি খলিলুর রহমানের সাথে হয়ে থাকে তাহলে তো এটি আপনাদেরকে আরো সোচ্চারভাবে পার্লামেন্টে তোলা দরকার, যে একজন ব্যক্তি কিভাবে এই ধরনের একটা চুক্তি করে। এনসিপি একটা পলিটিক্যাল পার্টি, আমি শেষ করে দিচ্ছি, এনসিপি একটা পলিটিক্যাল পার্টি, এনসিপির আন্তর্জাতিক সম্পাদক একটা সরকারের যেমনিভাবে পররাষ্ট্র
মন্ত্রী অথবা থাকে, উপদেষ্টা সেরকম একটা দলের একইভাবে একটা দলের আন্তর্জাতিক সম্পাদক। জি। আপনাদেরকে এই ধরনের কোনো সিদ্ধান্ত না জানিয়ে আপনাদের আন্তর্জাতিক সম্পাদক কি পৃথিবীর কোনো দেশের সঙ্গে এই ধরনের সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নিয়ে চুক্তি করতে পারে বা তাদের সাথে কোনো রকমের সেটা মনিরা জবাব পারে দিবেন না? বিরতির পরে এসে পুরো মনিরা ব্যাপারটাই হচ্ছে পুরো টিমের দায়িত্ব, ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব, যেহেতু উনি টিম লিডার। কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে লায়াবিলিটিসটা খোলের উপরে চাপিয়ে দিয়ে একটা অংশকে সেভ করে নেওয়ার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। বিরতির পরে এসে মনিরের কাছে যেতে চাই। দর্শকের বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। কথা বলছিলাম উষ্ণ সংসদ নিয়ে, যেতে চাই মনিরা শারমিন, আপনি একটু বলবেন যে ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটি দল দেশ থেকে পালিয়ে গেল। এখন যেটা হয়েছে যে একই ধারাবাহিকতায় জুলাই বিক্রি ঠিক হবে না, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। তো জুলাই তো সবার, জুলাই কে বিক্রি করার চেষ্টা করছে, জামায়াত না এনসিপি? এই বিষয়টা আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। Sure. সেটা হচ্ছে, আমি আসলে যখন সংসদটা দেখি তখন কিন্তু আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই যে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো, জীবন ঘনিষ্ঠ যে আমাদের যে ভোগান্তিগুলো প্রতিদিনের, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা আশা করি যে আমাদের যারা সংসদে সরকারি দলের লোকজন আছে এবং বিরোধী দলের লোকজন আছে, তারা এই বিষয় নিয়ে বিতর্ক করবে এবং এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হবে এবং অতীত ইতিহাস এসব নিয়ে একটু কম আলোচনা হবে। আমরা যেটা দেখছি যে আমার মনে হয় যে এই ৭১ ইস্যুটা কোনো একটি দলের একটা ইনসিকিউরিটির জায়গা, সেটা নিয়ে আমরা দেখি যে অন্য একটি দল একটু খোঁচায়, এবং ২৪ নিয়ে আবার কোনো একটি দলের ইনসিকিউরিটির জায়গা, সেটা দিয়ে বিরোধী অন্য একটি দল আবার একটু খোঁচা দেয়। তো এইটা আমার মনে হয় যে আসলে ইনসিকিউরিটির থেকে আসলে বের হয়ে আসতে হবে। যদি ইনসিকিউরিটি থেকে দলগুলো বের হয়ে আসতে পারে তাহলে এই সমস্যার সমাধান হবে। এখন দেখেন, বিএনপির আন্দোলনে অবদান, এই ২৪-এর গণ অভ্যুত্থানে অবদান কিন্তু কেউ অস্বীকার করে নাই। কিন্তু আমার মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য আপনার মনে থাকবার কথা যে আমরা আন্দোলনে নাই, এটা আসলে ছাত্র জনতার আন্দোলন। আজকে নাহিদ সেটা বলেছে। জি, একদমই। তো সেটা তো আসলে কৌশলগত তাদের একটা অবস্থান, এবং সেদিন রাতে কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য কিন্তু ডিবাঙ্ক করে আবার জনাব রুহুল কবির রিজভী তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছেন যে এটা আসলে কৌশলগত অবস্থান ওনাদের, এবং এই বিষয়টি পরিষ্কার করেছে। কিন্তু এই যে একটা ইনসিকিউরিটি, যে আমরা বোধহয় আসলে আমাদের স্টেকটা পাচ্ছি না বা আমাদের বোধহয় কেউ অস্বীকার করছে, কিন্তু এই ইনসিকিউরিটি থেকে আসলে তাদের বের হয়ে আসতে হবে। কারণ আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অস্বীকার করবার কোনো সুযোগ নাই, সেটা করা হয় না, এবং কেউ কিন্তু সেটা করছে না, কিন্তু তারা কিন্তু এই কাজটা করছে। এবং দেখেন আরেকটি দলের একই রকমভাবে ৭১ নিয়ে একটা ইনসিকিউরিটি আছে। তারা অনেক ক্ষেত্রে আমি দেখি যে আমরা কিন্তু কিছুদিন আগে দেখলাম যে জনাব তারেক রহমানকে ওই যে ব্যক্তি পূজার যে একটা বিষয় আছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আছে, যে যিনি প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি ওয়ার্শিপ করা হবে, তাকে একটা পূজনীয় জায়গায় নিয়ে যাওয়া হবে। দেখা গেল যে কেউ কেউ তাকে শিশু মুক্তিযোদ্ধা খেতাব দিচ্ছেন, কেউ কেউ তাকে খোমেনির খেতাব দিচ্ছেন। কিন্তু আজকে আবার দেখলাম যে জামায়াতের একজন তিনি আবার এক্স্যাক্টলি, আমি এই জায়গাতেই আসতে চাচ্ছি যে দেখেন তিনি আবার নিজেকে আজকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে দাবি করছেন। কিন্তু তার মানে কি, আসলে এই ইনসিকিউরিটিগুলো থেকে আসলে এই বক্তব্যগুলো তাদের সামনে আসছে। তো আমার মনে হয় যে এই ৭১ বনাম ২৪-এর যে এই ভাগাভাগি এবং স্টেকের ভাগাভাগি এবং কোন দলের অবদান কতটুকু, এই জায়গাতে আসলে দলগুলোর যে ইনসিকিউরিটি সেগুলোই বারবার করে আমরা নাহিদ বলেছে, নাহিদ ভালো কথা বলেছে যে ৭১ এবং ২৪ একই সুতোয় গাঁথা। ২৪ সাথে ৭১-এর তুলনা হয় না, ৭১ ৭১-এর জায়গায় তার সেই বক্তব্য একদমই। এবং দেখেন ৭১ এবং ২৪-কে কিন্তু আমরা মুখোমুখি করতে চাই না, আমাদের প্রজন্ম অন্তত। আমরা কিন্তু ৭১-এর যে ইতিহাস সেটা পড়ে কিন্তু বড় হয়েছি, এবং ৭১ ছাড়া তো আসলে আমাদের অস্তিত্বই একেবারে ভিত্তিহীন, কোনো ভিত্তিই নাই আমাদের। সুতরাং আমরা বলছি যে ২৪ হচ্ছে সেই ৭১-এ আমাদের যা পাওয়ার কথা ছিল, যেই সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যেই একটা সমাজ আমাদের পাওয়ার কথা ছিল, সেটা আমাদের আরেকবার আমাদের একটা সুযোগ এসেছে সেটা পাওয়ার এই ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। সুতরাং আমার মনে হয় যে আমাদের প্রজন্ম এই ৭১-২৪-এর যে একটা ন্যারেটিভের রাজনীতি এবং এক দল আরেক দলের আসলে ইনসিকিউরিটি ঢাকার যে রাজনীতি, সংসদ যে উত্তপ্ত করে তোলার যে রাজনীতি, সেখান থেকে বের হয়ে আসলে আমার মনে হয় সেটা ভালো হয়। এবং নাহিদ ইসলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। আমার পুরো বক্তব্যের মধ্যে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে যে তিনি বলছেন যে আমাদের প্রজন্ম তো আসলে এই ৭১-২৪-এর যে রেশারেশি এটা দেখতে চায় না, কারণ যেই দলটি এখন সরকার
সরকারি দল, তারা কিন্তু একটা দীর্ঘ প্রায় 17 বছর কিন্তু তারা হলো এই গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, এবং তাদের কিন্তু সেই সময় সঙ্গে ছিল এই জামাত ইসলাম। আমরা কিন্তু আওয়ামী লীগকে বারবার করে একটা কথা বলতে শুনেছি, এবং একটা ন্যারেটিভ কিন্তু এর মধ্যে দিয়ে বিল্ড হয়েছে, সেটা হচ্ছে যে বিএনপি জামাত, মানে তারা যেহেতু সঙ্গী, তারা আন্দোলন সংগ্রামের বিএনপি জামাতের আন্দোলন। আমরা 24-এও দেখেছি যে আমরা বলতে শুনেছি যে বিএনপি জামাতের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, এবং একটা গণঅভ্যুত্থানকে বিএনপি জামাতের আন্দোলন হিসেবে তকমা দেওয়া। সুতরাং এই যে দেখেন একটা ন্যারেটিভের রাজনীতি, সেটা কিন্তু আমরা এখন আবার ফিরে আসছে। এখন আমরা যেটা দেখছি যে জামাত এনসিপি সুতরাং এইখানে যে আসলে সঙ্গে থাকলেই সঙ্গী এবং সঙ্গী না হলেই আসলে জঙ্গি, এই কথাটা যে উনি বলেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টার সুরাহা আসলে এই যে বিএনপি এবং জামাতের যে এই ইনসিকিউরিটির যে সুরাহা, এটা কিন্তু তাদের আসলে আগে করে ফেলা উচিত ছিল। আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা কিন্তু এই মানে দুই পক্ষের যে ইনসিকিউরিটি, এর মধ্যে আসলে থাকতে চাই না। আচ্ছা, শরীফ ভাই আপনি একটু বলবেন, মানে জামাত বিএনপি যে সম্পর্ক ছিল, সেই একসাথে আন্দোলন 17 বছর ধরে টানা আন্দোলন তারা করেছেন, নির্যাতিত হয়েছেন। আজকে মির্জা ফখরুল বলেছেন একটা কথা, তিনি বলেছেন যে এই যে জামাতের সাথে বিএনপির যে সম্পর্কের যে দূরত্ব, সম্পর্কের যে সুতাটা ছিঁড়ে গিয়েছে, আজকে তিনি সেটা প্রকাশ করেছেন যে 5 আগস্ট পরবর্তী জামায়াতের চেহারা বদলে গেল, এই বদলে যাওয়ার কারণেই তাদের সাথে সম্পর্কের দূরত্ব তৈরি হলো। আসলে কি 5 আগস্টের পরে সে যে ঐক্যের কথা আমরা ভেবেছিলাম, সেটা কি এইটাই কি তার কারণ, মানে চেহারা বদলে যাওয়া? ধন্যবাদ। চেহারা কিভাবে বদলে যায়? প্রথমত, পার্লামেন্টে জামাত যে বক্তব্যটা দিয়েছে বা জামাতকে আক্রমণ করে যে বক্তব্যটা এসেছে, বিএনপির ভেতর থেকে আবার কেউ কেউ কিন্তু জামাতের দিকে ভালোবাসার, সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে। ফজলুর রহমানের বক্তৃতার পর হুইপ আসাদুল হাবিব দুলুর বক্তব্য যদি আপনি দেখেন, তাহলে রুহুল কুদ্দুস দুলু হুইপ, তিনি যে বক্তব্যটা দিয়েছেন, তিনি কিন্তু জামাতের প্রয়াত নেতাদেরকে বেশ হাইলাইট করেছেন, এবং তিনি ড্যামেজটাকে কমিয়ে আনার চেষ্টা করেছেন। আবার পার্লামেন্টের আরেকজন হুইপ আশরাফুদ্দিন নিজাম, তিনি গতকালকে যে বক্তৃতা করেছেন, তার বক্তৃতার মধ্যে আমি এক ধরনের জামাতের প্রতি দুর্বলতা দেখি। জামাত এবং বিএনপির যে এই যে দ্বন্দ্বটা, এটা আসলে ফিলোসফিক্যাল দ্বন্দ্ব না, এটা মূলত পাওয়ারকে বেস করে। প্রবলেমটা কখন হলো? জুলাইয়ে এরা একজন আরেকজনের সাথীর লাশ কাঁধে নিয়ে ঘুরেছে, কিন্তু নির্বাচনের আগে, মানে জুলাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন দেখা গেল যে দুটো শক্তি মাঠে আছে, জামাত এবং বিএনপি প্রধান শক্তি, তখন তাদের মধ্যে প্রশ্ন এলো যে নির্বাচনে কার হাতে ক্ষমতা যাবে। তখন জামাত বিএনপিকে অ্যাটাকটা শুরু করলো। আপনার মনে থাকার কথা, পুরন ঢাকায় পাথর মেরে একজন দোকানদারকে হত্যা করা হলো। তারেক রহমান তখন লন্ডনে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছিল না 1, 2, 3, 4 তারেক রহমানকে নিয়ে। কারণটা কি? কারণটা হচ্ছে কথা বলেছে যে স্লোগান শুরু হয়ে গেল। ঘটনার 2 দিন পরে ঢাকায় আপনি সোশ্যাল মিডিয়াতে যারা অনুষ্ঠানটি দেখছেন, নেট সার্চ দিলে পাবেন, পরের দিনই জামাত একাধিক জায়গায় মিছিল করে বলল, যারা পাথর মেরে মানুষ হত্যা করে, যারা আমাদেরকে পাথরের যুগে নিয়ে গেছে, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, ক্ষমতায় আসতে দেবেন না। অর্থাৎ শুরুটা হয়ে গেল ক্ষমতাকে কেন্দ্র করে, এক। দ্বিতীয়ত, আপনি খেয়াল করবেন, জুলাইয়ের পর 5 আগস্টের পরে একটা শক্তিকে টার্গেট করা হলো। কাকে? উদীচী অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। যে গণ অভ্যুত্থানে উদীচী অংশগ্রহণ করেছিল, তার সামর্থ্য হয়তো সীমিত ছিল, কিন্তু 5 আগস্টের আগে প্রেস ক্লাবের সামনে থেকে কারফিউ ব্রেক করে ভিক্টোরিয়া পার্ক অভিমুখে মিছিল বের করেছিল সংস্কৃতি কর্মীরা। যে মিছিলটাকে 0 পয়েন্টে আটকে দেওয়া হয়েছিল, সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিল উদীচী। কিন্তু এই উদীচীকে আওয়ামী সংস্কৃতির কর্ণধার বলে উদীচীকে টার্গেট করা হলো। দেশ এবং দেশের বাইরের থেকে একটা শক্তি চেষ্টা করেছে অভ্যুত্থানের পক্ষে যারা একটা সংগঠন এবং ব্যক্তিকে টার্গেট করে তার চরিত্র হনন করা। আপনি পার্লামেন্টে এই যে আলোচনাগুলো শুনছেন, জামাতকে যখন ফজলুর রহমান তার বাক্য ব্যয়ে জর্জরিত করলো, তখন এগিয়ে এসেছেন সালাউদ্দিন আহমেদ, যে সালাউদ্দিন আহমেদকে গত 1.5 বছর আপনি অবিরতভাবে তাকে শিলং সালাউদ্দিন বলে
ট্যাগ নানা দেওয়া জায়গা হয়েছে। থেকে ট্যাগ ট্যাগ দিয়ে দেওয়া হয়েছিল। তাকে অসম্মান করেছেন। মির্জা আব্বাস গণতান্ত্রিক আন্দোলনে যার ভূমিকা ছিল, আপনি ঠিক একইভাবে জামাতের কোনো নেতাকে দেখাতে পারবেন না যাকে বিএনপি এইভাবে এতটা অশ্লীলভাবে ক্রিটিক করেছে বা সমালোচনা করেছে। মির্জা আব্বাসকে বেশি সমালোচনা করেছে এনসিপির এক একটা অংশ, যার যেখানে, আমি ওইটা বললাম, যার যেখানে প্রয়োজন সেখানে তাকে টার্গেট করেছে। অন্তর্বর্তী সরকারও একটা পক্ষ নিয়েছিল। আমি উদাহরণ হিসাবে বলি, গত বছরের পহেলা বৈশাখ আপনার মনে থাকার কথা, জাতীয় সংসদ ভবনের সামনে লেজার শো হয়েছিল। সেখানে আমাদের আবু সাইদ, তাকে হাইলাইট করা হয়েছে, তাকে দেখানো হয়েছে, কিন্তু চট্টগ্রামে ওই একই দিনে যে ছেলেটা ছাত্র দলের মারা গেল তাকে দেখানো হয়নি। অর্থাৎ বিভিন্নভাবে গত 1.5 বছরের যে অন্তর্বর্তী সরকার, তারও একটা দুর্বলতা ছিল নির্দিষ্ট একটা রাজনৈতিক শক্তির প্রতি, এবং এই যে বিভাজন, এই বিভাজনের একটা বড় ভূমিকা তারা রেখেছেন। সেটি আমেরিকায় মাত্র 3টা দলকে নিয়ে যাওয়া বলেন, আমি এটা আগেও বলেছি, এই যে জুলাই জাদুঘর, কোনো রাজনৈতিক দল, ঢাকা শহরে 33-34টা রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আপনি ঐক্যমত্য কমিশনের বৈঠক করেছেন, তো আপনার যদি মনে হয় যে মাত্র 3টা দলই হচ্ছে জুলাইয়ের স্টেক হোল্ডার, তাহলে এতগুলো মানুষকে ডেকে আপনার স্যান্ডউইচ খরচ করার কোনো প্রয়োজন ছিল? বিভাজনগুলো তখন ওখান থেকে সেখান থেকে শুরু হয় আর কি। বাকি আলোচনা বিরতির পরে শুরু করতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। আলোচনা আমরা কথা বলছিলাম উষ্ণ সংসদ নিয়ে। যেতে চাই মনিরা শারমিন, আপনি একটু বলবেন যে 11 দলীয় জোট, এনসিপি বলেন বা জামায়াত বলেন, আজকে একটা বক্তব্য এসেছে, নাহিদের কথাই বললাম, যে জুলাইকে কলুষিত করে প্রতারণা করেছে বিএনপি। তো বিএনপি কিভাবে কখন প্রতারণাটা করলো আর কি? বিএনপি তো প্রথম থেকেই প্রতারণা করেছে। মানে আমি যদি বলি যে আমরা একটা শঙ্কার কথা বলছিলাম নির্বাচনের আগে, যে বিএনপি সংস্কারের বিষয়ে আন্তরিক না, এবং আমরা যখন ঐকমত্য কমিশনে শরীফ ভাই ছিলেন, আমি ছিলাম, সেখানে যখন আমরা আলাপ আলোচনা করেছি, দেখা যেত যে পুরো ফোরাম একদিকে তারা একটা বিষয়ে একমত হয়েছে। সালাউদ্দিন ভাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখন, তো তিনি এসে সেটার ব্যাপারে ভিন্ন একটা ব্যাখ্যা দিয়ে সেই মানে এভাবে করে হবে না, এবং তার একমাত্র যুক্তি হচ্ছে রাষ্ট্র তো আপনারা চালান নাই, আপনারা তো ক্ষমতায় যান নাই, সুতরাং আমরা ক্ষমতায় গেছি, এই জায়গায় তো এভাবে করে রাষ্ট্র চালানো যাবে না, মানে নির্বাহী ক্ষমতা এত কমিয়ে ফেললে রাষ্ট্র চালানো যাবে না। তো উনি আরও নানান ধরনের যুক্তি দিতেন। তো আমরা তখন থেকেই আসলে একটা আশঙ্কা ছিল আমাদের মনে যে নির্বাচন হলেও বিএনপি কোনো সংস্কারই আসলে করবে না, কারণ তারা প্রথম থেকে যে নোট অফ ডিসেন্টের কথা বলছেন, সেই নোট অফ ডিসেন্টের দোহাই দিয়ে তারা এটা করবেন না। কিন্তু দেখেন, এই নোট অফ ডিসেন্টের বাইরেও কিন্তু গণভোটে কিছু প্রশ্ন গেছে, যেখানে কিন্তু আমাদের ঐক্যমত্য, আমরা নিজেরা ঐক্যমত্য পৌঁছাতে পারছিলাম না দেখে কিন্তু আমরা জনগণের কাছে গেছি যে এই বিষয়গুলো হচ্ছে ন্যূনতম সংস্কার, যেটা আসলে আমাদের এই সরকারটা একটা প্রতিনিধিত্বশীল সংসদের জন্য প্রয়োজন, একটা এই যে কাঠামোগত সংস্কারের জন্য প্রয়োজন, এবং 5 আগস্ট পরবর্তী সময় এই সংস্কারগুলো ন্যূনতম সংস্কার হিসেবে প্রয়োজন। দেখেন, আপনি আমাকে একটু বলেন তো, যে এই যে বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো যদি নিরপেক্ষ হয়, সেখানে যদি আসলে সরকারের নির্বাহী ক্ষমতা যদি আসলে কমে যায় সেটার উপরে, সেই পদগুলোর উপরে, তাহলে সবচেয়ে বেশি ভালো কাদের হবে? দেশের মানুষের সবার হবে। কারণ এখানে আমার স্বজনপ্রীতি কমে যাবে, আমার ঘুষ দিয়ে চাকরি পেতে হবে না, এবং দুদক তার মতো করে ফাংশন করতে পারবে, সে প্রধানমন্ত্রীর মানে দুর্নীতিও ধরতে পারবে, স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্নীতিও ধরতে পারবে। আমরা তো এরকম একটা, আমরা যখন পশ্চিমা দেশগুলোর বিভিন্ন ইস্যুতে আমরা যখন এই উদাহরণগুলো দেই, কিন্তু তাদের এই বিষয়গুলো আমরা খুব, আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা খুব উচ্চকিত হই, কিন্তু বাংলাদেশে যখন সুযোগটা আসলো, আমরা কিন্তু সেটা নিচ্ছি না, আমরা অস্বীকার করছি, কারণ তাদের নোট অফ ডিসেন্টের জন্য। আমরা দেখেন, এই যে উচ্চকক্ষ, সংসদটা প্রতিনিধিত্বশীল হোক আমরা সবাই চেয়েছিলাম, কিন্তু উচ্চকক্ষ হবে ভোটের পার্সেন্টেজে। এটা কিন্তু আমরা জনগণের কাছ থেকে কি 70% মানুষ বলেছে হ্যাঁ এটা আমরা চাই, সেই জায়গা থেকে এখন তারা কিন্তু সেটা বাস্তবায়ন করছে না। তারা আবার তাদের ইশতেহারে, বিএনপির ইশতেহারে বলেছে আসনের ভিত্তিতে উচ্চকক্ষ তারা করতে চায়, তারা সেভাবে করে করতে চায়। এবং দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য
এই যে বাংলাদেশের সবচেয়ে বড় অসুবিধা তো আসলে এই একটা সরকার থেকে আরেকটা সরকার কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জায়গাতে। সুতরাং একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, এবং বিএনপির আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কিন্তু তারা এখন নানান ধরনের তালবাহানা করছে। এখন দেখেন, যেই জায়গাগুলোতে আসলে আমরা জনগণের কাছে গেছি, আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি, সেই জায়গায় হচ্ছে 70% জনগণ কিন্তু এখানে হ্যার পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই কথা যখন আপনি সংসদে বলবেন, তখন আপনার শুনতে হবে যে 51% মানুষ তো বিএনপিকেও ভোট দিয়েছে। কিন্তু দেখেন, বিএনপি কোন কমিটমেন্ট থেকে আসলে এই 51% ভোট পেয়েছে? 51% ভোটের মধ্যে আসলে যেই জনগণ আসলে তাদের ভোট দিয়েছে, তারা তো এটা ভেবেও ভোট দিয়েছে, তারা তো বলেছে যে আমরা সংস্কার করব। সুতরাং এই 70% যারা আসলে হ্যার পক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু বিএনপিকেও ভোট দিয়েছে। তারা ভেবেছে যে বিএনপি সংস্কার করবে, বিএনপি সংস্কারের প্রতি আন্তরিক হবে। সুতরাং এই যে দেখেন, প্রথম দিন থেকে সংবিধান সংস্কার পরিষদে তারা শপথ না নেওয়ার মাধ্যমে এবং বারবার করে এই গণভোটের ভিত্তি কি, গণভোট অবৈধ, এবং পরবর্তীতে দেখেন খুব গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ যেগুলো কিন্তু আমাদের এই মুহূর্তে প্রয়োজন ছিল, সেটা শক্তিশালী করবার নামে সেগুলো আসলে বাতিল করে দেওয়া। বাতিল আপনি কেন করবেন? যদি শক্তিশালী করতে হয়, আপনি সেটা সংসদে আইন পাশ করেন, তারপরে সেটাকে শক্তিশালী করেন, সংশোধন করেন। তো সেই জায়গা থেকে আসলে জনগণ কিন্তু এটা বুঝছে যে আসলে তারা সংস্কারের প্রতি কতটা আস্থাশীল এবং সংস্কারের প্রতি কতটা আন্তরিক, এবং জনগণ আসলে তাদের কাছ থেকে কতটা সংস্কার পাবে। এই জায়গায় আসলে একটা প্রতারণার শামিল, এই হিসেবে আসলে নাহিদ ইসলাম বলেছেন, এবং আমার মনে হয় জনগণ এটার সাথে একমত। ধন্যবাদ। আপনার কাছে আমি শেষে 1 মিনিটের জন্য আসবো। আমি একটু শরীফ ভাই, আপনি 2 মিনিট একটু শেষ করবেন। আমি মুনিরার কাছে আর একবার যেতে চাই একটা বিষয় নিয়ে, মনে ছিল না, মনে পড়েছে এখন। সেটি আপনার জন্য যেটা বিষয়, যে 2/3 সমর্থন সুখকর অভিজ্ঞতা দেয় না, সেটা হচ্ছে যে এর পরিণতি হয় ভয়ঙ্কর। উদাহরণ দিয়েছেন জামায়াতের নেতা ডাক্তার তাহের। তিনি বলেছেন যে ইন্দিরা গান্ধী, শেখ মুজিব এবং জিয়াউর রহমান হত্যাকাণ্ড আমরা আতঙ্কিত হই, আমরা এমন কিছু চাই না। মানে এই কথাটা কেন সংসদে এমন বক্তব্যর মানেটা কি? ধন্যবাদ। এটা আমারও দৃষ্টিতে এসেছে। আমরা রাজনৈতিক সতর্কবাণী নানা শব্দ ব্যবহার করতে পারি। একটা সরকারকে সে যখন অগণতান্ত্রিক আচরণ করে, সে যখন তার নির্ধারিত এরিয়ার বাইরে চলে যায়, সে যখন একটা দানবীয় রূপ পেতে যায়, তখন আমরা তাকে নানাভাবে সতর্ক করি। কিন্তু এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে ঘটনাগুলোর কথা বলা হয়েছে, প্রত্যেকটি ঘটনাই হচ্ছে দুঃখজনক এবং রক্তাক্ত। আমি জানি না জামাতের যিনি গুরুত্বপূর্ণ, সম্ভবত তাদের সংসদের উপনেতা, তিনি এই শব্দগুলো কেন ব্যবহার করলেন, তার কাছে এই ধরনের কোনো তথ্য আছে কি না। তা না হলে তিনি এই ধরনের একটা রক্তাক্ত ঘটনা যেগুলো আসলে কোনোভাবেই আমাদের প্রতিপক্ষ যদি হয় রাজনৈতিক, তার ক্ষেত্রে এটি ঘটুক চাই না। আমার ধারণা যে আমাদের এখানে তিনি যে সতর্কতা দিয়েছেন, এটি শুধুমাত্র তিনি না বুঝে দিয়েছেন তা না, সম্ভবত তার কাছে কোনো তথ্য আছে যেটা তিনি আংশিক জাতীয় সংসদে বলেছেন। আমরা চাইব আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সেটি সরকারি দলের নেতাই হোক, বিরোধী দলের নেতাই হোক, তারা শারীরিক নিরাপত্তার সাথে এখানে রাজনীতি করবে, এবং এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমরা আস্তে আস্তে ইতিহাস থেকে বিদায় করব। মনির আপনি একদম 1 মিনিট একটা কথা বলুন। সেটা হচ্ছে, হঠাৎ করে আপনারা এনসিপির দরজা সবার জন্য খুলে দিলেন, কারণটা কি? এবং সেই দরজায় আওয়ামী লীগ যদি নক করে, ছাত্রলীগ নক করে, আপনারা দরজা খুলে দিবেন, মানে এটা কিভাবে সম্ভব? এনসিপি তো নতুন রাজনৈতিক দল, এনসিপি তো একটা বড় দল হইতে চাইবে, এটাই স্বাভাবিক। একটা বড় দল হওয়ার জন্য তো আসলে এনসিপিকে অ্যাকোমোডেটিভ হইতে হবে এবং সবাইকে নিয়ে আসলে একটা দল করতে হবে। সুতরাং আমাদের দলে আপনারা জানেন যে আমাদের আসলে তরুণ যারা নেতৃত্ব, তারা অনেক বেশি। সুতরাং আমরা আসলে চাই যে আমাদের দলে যারা অভিজ্ঞ রাজনীতিবিদ, অন্যান্য দলে হয়তো ছিলেন, কিন্তু অন্যান্য দলে হয়তো তাদের পছন্দ না এখন, এবং সেই দলগুলো আসলে তাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না, তারা অবমূল্যায়িত, বঞ্চিত। কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ না, আওয়ামী লীগ ছাত্রলীগ, দেখেন, প্রথমত আমরা বলছি যে এটা বিচারের মাধ্যমে এটা সুরাহা হতে হবে, কারণ আওয়ামী লীগকে আসলে যে গণহত্যা চালিয়েছে সেটার জন্য তার বিচার হতে হবে। কিন্তু যারা আসলে ছাত্র হত্যার সাথে সরাসরি যুক্ত না, বা যারা আসলে এই ফ্যাসিবাদী সময়েও আসলে এই পুরো সিস্টেমের সাথে জড়িত না, সেই মানুষগুলো হয়তো সমর্থক ছিল, তারা সেই মানুষগুলো নিরপরাধ যারা, তাদের তো আসলে কোনো অসুবিধা নেই। এবং সেই জায়গা থেকে আমরা চাইবো যে সবাই আসলে, শুধুমাত্র রাজনৈতিক যারা মানুষ আসলে তাদের জন্য আসলে এনসিপি দরজা সবসময় খোলা। কিন্তু মনিরা, আজকে সময় নেই, কিন্তু যারা নিরপরাধ আওয়ামী লীগ, তারা যদি আবার তাদের ব্যানারে রাজনীতি করতে চায়, সেটা তো করতে পারছে না।
না, এনসিপি তাদের ব্যানারে আসলে রাজনীতি করবে কি করবে না সেটা সুরাহা হবে বিচারের পরে। সুতরাং মানে দের ইজ নো রিকনসিলিয়েশন বিফোর জাস্টিস। কিন্তু কেউ যদি আসলে এনসিপিকে সেই গণতান্ত্রিক জায়গাটা Right. মনে করে, সেই দলটা মনে করে, তাহলে অবশ্যই তারা আসতে পারে। রিকনসিলিয়েশনের জায়গাটা আসলে ওই জায়গাটাই গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ জানাচ্ছি মনিরা শারমিন এবং শরীফুজ্জামান শরীফ, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।